সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 45 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা। এই সময়ে প্রদর্শনী চলবে 26 জুন পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাগা রহমানের প্রদর্শনী আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা। এই সময়ে প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করব কখন বললাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। হ্যাঁ, সুরুজ খলিফা যে বানাইবো ওটা একটা ইট গাঁথতে পারে নাই। আপনার আগে নাকি হ্যাঁ নিজে মার্কেট বানায় আপনার দেখাই দিবি। আপনার সিটার একটা বাটপার, এটি আপনি আনার আগে ওই চিল্লে আমার কাছে শরম আলী মালতীর ঘরে ধরা গেছে। মানে বদমাস কোনোদিন ভুলা হয় না ভাই। হালাই যদি আমরা বাপ হইতো, হয় তোমার আসলেই বাপ। ওরে বাবা, তোমার বুদ্ধি শুদ্ধির লাইন দেখে তো আমি টাসকি লেগে যেতেছি। লেভেল তো অনেক হাই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি আবৃত্তি শিল্পী, সংগঠক ও সংবাদ উপস্থাপক ফারহানা ত্রিনা। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি একজন আবৃত্তি শিল্পী আর সংবাদ উপস্থাপক হিসেবে আপনার আসলে একটা দীর্ঘ ক্যারিয়ার আছে। 4 বছরের জার্নি আছে নিজের সংগঠনের সাথে কাব্যকুহক নামে। একটু জানতে চাইবো যে আসলে এখন এই সময়টা কিভাবে ম্যানেজ করেন? এত কিছুর মধ্যে ব্যস্ততা থাকে, সেগুলো সব কিছু সামঞ্জস্যতা বজায় রেখে নিজেকে মেনটেন করা, এটা আসলে কঠিন বলে মনে হয় কিনা? কখনো কখনো মনে হয় যখন কথা দিয়ে কথা রাখতে পারি না, অথবা কখনো যখন সবগুলো কমিটমেন্ট একই দিনে হয়ে যায় তখন সমস্যা হয়। তারপরও এখন চলতে চলতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, তো সেই জায়গা থেকে চলছি, কাজ করে যাচ্ছি। চলে আসে না সবকিছু মেনটেন করবার জন্য? প্রথম দিকে আসলে যেরকম চ্যালেঞ্জ যে কিভাবে করব, আসলে করতে পারবো কিনা, তারপর যখন হয়ে যায় ওটা তো আসলে আস্তে আস্তে সাহসটাও ভেতরে
মানে নতুন চ্যালেঞ্জ নেয়ার, নতুন কিছু করার একটা অন্যরকম বাসনা সৃষ্টি হয় নিজেকে আসলে। ছাড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা অবশ্যই থাকে। প্রতিনিয়তই সেটা। কাব্যকুহক সম্পর্কে একটু জানতে চাইবো যে আসলে কাব্যকুহকের যাত্রাটা 4 বছর চলছে। 4 বছরের প্লাস আর কি। আমরা বিশ্ব কবিতা দিবস মানে 21শে মার্চ আমাদের ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডে, ওই দিনটাই আমাদের আসলে প্রতিষ্ঠা বার্ষিকী। ওইভাবেই শুরু করা, কবিতাকে নিয়ে কিছু কিভাবে করার শুরু ইচ্ছা। করেছিলেন বা এত বড় একটা চ্যালেঞ্জ নিজে নিয়ে হ্যাঁ, ফেললেন একদম কিভাবে নিজে সেটা? না, সংগঠনের সাথে অনেকেই জড়িত আছে, আমাদের সাথে কবি সাহিত্যিক অনেকেই আছেন। তো প্রথম দিকে হয় না যে একটা আড্ডার টেবিল থেকেই আসলে ভালো ভালো কিছু সূচনা হয়, ওই রকম অনেকটা যে আমরা তো কাজ করছি, তখন সবাই মোটামুটি মিডিয়াতে এস্টাবলিশ, দেখা যাচ্ছে আমিও হয়তো সংবাদ উপস্থাপনা করছি, ভেতরে কবিতা আছে, কারণ আমার যাত্রাটা কিন্তু শুরু হচ্ছে একেবারে কবিতা দিয়ে। আমার মাও কিন্তু আবৃত্তি করতেন, আচ্ছা। এবং আমার আপন যে খালা তিনি লেখালেখি করতেন বেগম পত্রিকায়। তো একেবারে যখন কিছুই বুঝি না তখন মনে ওনাদের সাথে সাহিত্য সভায় গিয়ে বসে আচ্ছা, থাকতাম। মায়ের নামটা একটু শুনতে চাইবো, কারণ যেহেতু কথা প্রসঙ্গে মায়ের প্রসঙ্গ মায়ের আসলো। নাম হচ্ছে সালমা, কিন্তু ওই রকম ভাবে তিনি হয়তো এত আমরা এখন যেমন কাজ করে যাচ্ছি সেই সবার সুযোগটা উনি সামনে আসা সেটা আসতে হয়ে ওঠেনি। হ্যাঁ। তো তারপরও ওনার আসলে এই অবদমিত ইচ্ছাগুলো উনি চেয়েছেন যে তার মেয়ের মধ্য দিয়ে প্রকাশ ঘটুক, সে কারণে উনি সবসময় আসলে আড়ালে আবডালে থেকে আমাদের যে এটা এগিয়ে দেওয়ার যে বিষয়টা সেটা উনি করেছেন। কত বছর বয়সে মানে প্রথম কবিতা পাঠ করেছিলেন বলে মনে পড়ে এখন? একদম মনে পড়ে, অবশ্যই অনেক ছোটবেলা, কারণ মাই তো শিক্ষক ছিল, সেই হচ্ছে আমাদের ওই বাচ্চাদের যেভাবে ট্রেনটা হয় ছোটবেলা একেবারে মায়ের হাতে, সেভাবেই মানে আসলে বীজটা বপন করে দেওয়া করে দেয়া, কবিতার। হ্যাঁ। হ্যাঁ, কারণ মাকে দেখলে মনে হতো আমি ওনার মতো হব। বাহ, এটা এটা তো দারুণ একটা যে ব্যাপার। আমার মনে হয় সকল সন্তানের ক্ষেত্রেই হয়, তাই না? যে আমরা যেমন, যখন আমার মা কিন্তু চাকুরিজীবী ছিলেন এবং তার পাশাপাশি উনি সাহিত্য চর্চাও করতেন, আচ্ছা। তো ওনাকে যখন ছোটবেলা থেকে দেখেছি তখন আমার মনে হতো আমিও বড় হয়ে অফিসে যাব, এইভাবে শাড়ি পরবো। মাই ইন্সপিরেশন, মা হচ্ছে ইন্সপিরেশন। মানে স্কুলে কখনো এমন হতো অ্যানুয়াল ফাংশন বা অনেক কিছু থাকে না, সেখানে পার্টিসিপেট করা, কবিতা আবৃত্তি হ্যাঁ, করা, হ্যাঁ। সেই ব্যাপারগুলো তো তখন নিশ্চয়ই ছিল। তখনই ছিল, একদম ছোটবেলা থেকেই ছিল। অ্যানুয়াল যে কোনো ফাংশন হলেই দেখা যেত যে আমার তো অবশ্যই ওখানে একটা অংশগ্রহণ থাকবে, এটা যেন হচ্ছে বাসার সবার কাছেও অনেক বড় একটা চাওয়া ছিল, আমারও মনে হতো যে হ্যাঁ আমার তো করতেই হবে, মানে বিষয়টা এরকম আর তখন কি মাই দেখিয়ে দিতেন মানে আবৃত্তি দেখিয়ে কেমন দিতেন। হবে, কোথায় মানে ভয়েস মডুলেশনের ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা আসলে ওরকম না, তখন তো দেখা যেত যে মায়ের কাছ থেকে মা হয়তো যেটা বলছে আমি সেটাই কপি করার চেষ্টা করছি, আচ্ছা, আচ্ছা। ওই বোধ শক্তিটা তো আসেনি, তাই না? কবিতা যে কোনো তুলে বিষয়- দেওয়া আর কি। হ্যাঁ, কবিতা তুলে দিচ্ছে তখন, বা বোধের বিষয়টা তো আসলে অনেক পরে আসে, পরে যখন আসে। আমরা সাংগঠনিক চর্চার সাথে যুক্ত হই, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা আসবার পরে। বিশ্ববিদ্যালয়ে আসবার আচ্ছা। পরে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই জানি যে টিএসসির কথা যদি বলি আমরা, ওখানে কিন্তু একেবারে জমজমাট একটা পরিবেশ হ্যাঁ। থাকে। এখন হয়তো সাংগঠনিক চর্চাগুলো অনেকটা কিছু কিছু ক্ষেত্রে বদ্ধ ক্লাসরুমে হয়ে গেছে, কখনো অনলাইনে হচ্ছে, কিন্তু তখন কিন্তু আমরা মাঠে, টিএসসির মাঠে সোহরাওয়ার্দীর উদ্যানে বসে হচ্ছে চর্চা করেছি। কালকে একটা প্রোগ্রাম ফাইনাল রিহার্সাল হচ্ছে ওইখানে বসে, এইরকম অবস্থা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করেছেন। আমি কঠিন একটা সাবজেক্টই বলবো, এরকম একটা কঠিন সাবজেক্ট লেখাপড়া করবার পাশাপাশি কবিতা আবৃত্তি করা বা কবিতার সাথে নিজের সম্পর্কটাকে টিকিয়ে রাখা কতটা সাংঘর্ষিক ছিল বা চ্যালেঞ্জিং ছিল? সায়েন্স ফ্যাকাল্টি সাবজেক্ট হিসেবে মনে হয় অনেক খটর মটর, কিন্তু আমার কাছে আমি যেটা বলতে চাই যে মানে এই যে উদ্ভিদ বিজ্ঞান বলছি, প্রকৃতি থেকেই আসলে সকল কিছুই, আমি তাল লয় বলি অথবা হচ্ছে আমি কবিতার সৃষ্টি বলি, আপনি আমাদের জীবনানন্দ দাশের কথা ধরেন, আমাদের জসিমউদ্দিনের কথা ধরেন, পল্লী কবি, তো সবই তো প্রকৃতির সাথেই মনে হয় না যে ওনারা সকল বর্ণনায় গাছের পাতা নড়ছে বা এই যে একটা ভেতরে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে যে আমি কিছু একটা ভাবুক হয়ে যাচ্ছি, কিছু একটা লিখি। আপনিও হয়তো কখনো কখনো উদাসীন থাকেন, নীরবে থাকতে চান, নিভৃতে থাকতে চান, তো তখন তো আসলে মানে প্রকৃতি একটি অংশ nature হচ্ছে উদ্ভিদ হেল্প বিজ্ঞান, করে মানুষকে। হ্যাঁ। সো আমার মনে হয় ওটা মানে নিজের কি বলে সোল থেরাপির মতো কাজ করে একেবারে, তাই না? মানে এখানে কানেকশনটা আছে, কানেকশনটা আছে, কিন্তু আরো খটর মটর সাবজেক্টও আছে অতটা না, কিন্তু প্রকৃতির সাথে আছে। আমরা কথা শুরু করছিলাম আসলে কাব্যকুহক থেকে, তারপর সেখানে আমরা ছোটবেলায় ফিরে গেলাম, একটি কবিতা শুনি, তারপর আমরা আবার কাব্যকুহকে ফিরে হ্যাঁ, আসবো। অবশ্যই অবশ্যই ছোট্ট করে একটা কবিতা আবৃত্তি করব। প্রথম নিবেদনটি আমি করতে চাচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে। আমরা জানি যে এখন নজরুল বর্ষ ঘোষণা করেছেন আমাদের সরকার, তো এমন একটি কবিতা যেটি হচ্ছে
মানুষের কথা বলে এবং বলে যে আসলে এই যে আপনি প্রকৃতির কথা বলছিলেন যে আমি যখন চারপাশ থেকে অনেক কিছু মনে হচ্ছে যে আসলে আমি সৃষ্টিকর্তাকে খুঁজে পাচ্ছি না, তিনি কোথায়, আসলে মানুষের মধ্যেই তিনি বিরাজমান, ঈশ্বর। শুনি। কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ, সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে, ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহারি ছায়া, শিহরি উঠো না শাস্ত্রবিদেরে করোনা কবির ভয়, তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়, সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি, রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে, রত্নাকরীর খবর তা বলে পুছো না ওদের ভুলে, উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে, ডুবে নাই ওরা অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। সুন্দর। যে প্রসঙ্গে ছিলাম, যে কাব্যকুহকের শুরুর গল্পটা শুনছিলাম, সেটা একটু শেষ করি। হ্যাঁ, ওই যে বলছিলাম যে আমরা গল্পে গল্পে মনে হলো যে আমরা তো সবাই এখন মোটামুটি একটু রিল্যাক্স, চেয়েছিলাম যে জীবনে সংবাদ উপস্থাপক হব বা এটার সাথে, একটা সময় পরে মনে হলো যে কি করছি আসলে। আচ্ছা, আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদের জন্য আসলে একটা দায়িত্ব আছে, কিছু করা উচিত। আবার অনেকেই আছে কি এটা অনেকেই হয়তো মানে ফেস করেন যে দেখা যাচ্ছে যে হয়তো মেসেঞ্জারে বা ইনবক্সে নক করে, আপু আপনার কাছে শিখতে চাই, আমি কিছু শিখতে পারি, কিছু কি শেখাবেন। তো ওই সব ঘটনাগুলো যখন পাশাপাশি ঘটে তখন মনে হচ্ছিল যে আসলে কিছু তো দায়িত্ব আছে, কিছু করি, একত্রিত করি, সংগঠিত করি, যারা শিখতে চায় তাদের নিয়ে শুরু করি। এবং এইভাবে শুরু করার যাত্রাতে দেখা যাচ্ছে যে খুব কাছের কয়েকজন মানুষ যারা খুব আগ্রহী শিখতে চাচ্ছে তাদের নিয়ে বলেছে। হ্যাঁ, এমনও একটা ছোট্ট ঘটনা হচ্ছে যে প্রথম যারা শিখতে চাচ্ছিল আমার হাতে অত সময় ছিল না, আচ্ছা ভাবছি করব একটা সংগঠন, তখন দেখা যেত যে আমরা যেই সংগঠনগুলোর সাথে জড়িত ছিলাম নাম করা বলে দিতাম যে ওখানে যাও এখানে যাও, তো কেউ কেউ হয়তো যেত, কেউ হয়তো আবার 2 বছর পরে এসে না করতো, আপু আপনার সংগঠনটা এখনো করেননি। এগুলো মজার ছিল। আমি বলবো আমি বলেছিলাম হ্যাঁ করবো, আচ্ছা ঠিক আছে তাহলে করতে হয়, কারণ কেউ একজন তো আশায় বসে আছে আমার জন্য, এবং নারী বেশি। আচ্ছা, এবং সবচেয়ে মজার ব্যাপার ছোটরাও আছে বড়রাও আছে। হ্যাঁ, বড়রা এমন দেখা যাচ্ছে যে আপনি কি শিশু কিশোরদের জন্য কোনো কোর্স করান না, আবার আমার ফ্রেন্ড সার্কেলের অনেকে তুমি করলে বলো তো আমার মেয়েটাকে দিব ছেলেটাকে দিব, আচ্ছা ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে ইচ্ছায় যত না আসছে দায়িত্ব অনুরোধের জন্য, তো পরে মনে হলো আচ্ছা ঠিক আছে শুরু করি। তো সাথে কবি সাহিত্যিক অনেকেই ছিলেন আমাদের প্যানেলে, বলে আচ্ছা ঠিক আছে শুরু করি না, একটা দেখা যাক কি হয়। তো পরে ওই 1 জন 2 জন 5 জন এরকম করতে করতে দেখা যাচ্ছে যে এটা এখন বিশাল একটা টিম হয়ে গেছে, যেখানে হচ্ছে প্রায় 25-26 জনের উপরে ছাড়িয়ে গেছে। এর মধ্যে এছাড়াও আমার মানে শিশু কিশোরদের ব্যাচও আমাদের প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে, এবং ওদের সাথে কাজ করতে এখন আমার বেশি ভালো লাগে। মানে এই জন্য মনে হয় যেন বড়রা তো আছে, তাদের বিভিন্ন রকম চাকুরি বাকুরি সবকিছু সাংসারিক সকল ব্যস্ততা গুছিয়ে আসে, একটা দায়িত্ববোধ তার কাজ করে, কিন্তু বাচ্চাদের মনের মধ্যে যে একটা আনন্দ ওদের শেখানোর মধ্যে মনে হয় যেন আমিও পজিটিভ এনার্জি পাই, যে ওকে কিছু একটা তুলে দিচ্ছ আনন্দ নিয়ে আবার ওইটাই পড়ছে, আবার সে মানে এটা অনেকটা ফুল ফোটার মতো, যে আমি একটা বীজ বপন করছি, পানি দিচ্ছি, ওখান থেকে ফুল বের হয়ে আসছে, যেমন একটা অনুভূতি হয় এরকম। আপনার সংবাদ উপস্থাপক হিসেবে জার্নিটা তো আসলে অনেক লম্বা, তো সংগঠন করতে গিয়ে এই জার্নিটা আসলে কিভাবে বা কতটুকু কাজে লেগেছে? এটা কাজে লেগেছে কারণ আমি এখন প্রতিনিয়ত যখন শেখাই
আমার শেখানোটা একটু আলাদা। আমি তো সাংগঠনিক চর্চার সাথেও জড়িত ছিলাম, ওই যে টিএসসি থেকে বললাম, এবং কয়েকটা সংগঠনের সাথে, মানে শুধু দেশে নয়, এমন দেখা গেছে যে শেখার প্রয়োজনে দেশের বাইরে পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা যদি বলি, ওইখানে দেখা যাচ্ছে যারা ভালো শেখে, আমি শুধু জানার জন্য যে আসলে কি পার্থক্য ওদের সাথে আমাদের ভাষা, শিখেছি। মানে আমি মনে করি শেখা শেষ নাই, এখনো শিখছি। তো সেই জায়গা থেকে যখন এই যে বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে সংবাদ উপস্থাপনা বা উপস্থাপনার কথাটা আমরা যখন শুরু করেছিলাম, তখন কোনো এইভাবে আসলে ইনস্টিটিউশন ছিল না যেখানে সংবাদ উপস্থাপনা বা উপস্থাপনা শেখানো হয়। তখন লেখা থাকতো শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং সংবাদ উপস্থাপনা, মানে পরে এবং সংবাদ উপস্থাপনা। দেখা যেত যে ম্যাক্সিমামে আসলে উচ্চারণের ক্লাস হতো, তারপর কবিতা হতো, শেষের দিকে একটা ক্লাস হয়তো দেখাতো যে হাউ টু ডিল উইথ ক্যামেরাস বা এরকম টেকনিক্যাল জায়গাটা, এসব টেকনিক্যাল জায়গাটা। তো এখন তো এটা অনেক কঠিন হয়ে গেছে, আরো হার্ড লাইন ট্রেনিং অনেক বেশি। তো আমার তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি যেই চ্যালেঞ্জগুলো ফেস করেছি সেই চ্যালেঞ্জগুলো তো আমি জানি, যে আমার কোথায় শঙ্কা হয়, আমার কোথায় বুক ঢিপ ঢিপ করে, আমার কোথায় ভয় লাগে, দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করে, কোন জিনিসটা পড়তে আমার ভালো লাগে, কোনটা পড়ে আমি উপকৃত হয়েছি, আমি সেগুলোই মডিউলে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, সেগুলোই চেষ্টা করেছি। এবং আমার মনে হয় যে এই কারণে আমার সংগঠনের সাথে জড়িত এখন অনেকে হচ্ছে বাংলাদেশ বেতারে কাজ করছে, অনেকে টেলিভিশনও কাজ করছে, এটা বলতে ভালো লাগে। এবং স্বনামধন্য অনেক চ্যানেলও আছে, কিন্তু একটা বিষয় হচ্ছে ওরা ভালোবাসা থেকে ছেড়ে যায় নাই। মানে অনেকে হয় না যে চ্যানেলে চলে গেছে, কিন্তু সে মানে হি অর শি ফিলস দ্য নিড যে না আচ্ছা ঠিক আছে তারপরে থাকি, আসে মাঝে মধ্যে, হয়তো আসার যে ব্যাপ্তিটা সেটা কমে গেছে, কিন্তু আসে প্রায়। এবং আমাদের প্রোগ্রাম হলে একত্রিত হয়ে যায়। আপনি যখন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, তখন যারা নতুন আসছে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু জায়গাতে আপনি নিজেই মনে করেন যে তাদের হয়তো ধৈর্যটা আরেকটু বেশি থাকলে ভালো হতো। এখনকার সময় যে একটা অস্থিরতা, সেটা মনে হয় সবার মধ্যেই কমন। তো সেই জায়গাতে কি ফিল করেন যে আসলে কি থাকা উচিত যারা আবৃত্তি শিখতে আসবে তাদের মধ্যে? এটা হচ্ছে আমার মনে হয় অনেকখানি পরিবারের উপর বর্তায়। আমি বাচ্চাদের নিয়ে আগে বলতে চাই, যারা বড় তারা তো সাংসারিক বিভিন্ন ঝামেলায় থাকে, নারীরা আবার অনেক সময় তারা চাকুরি করে একটা সময় পরে মনে হয় কি যে ওদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আমি দেখেছি যে কবিতা বলে বা আবৃত্তি শিখে আসলে কি হবে, বা যেহেতু অত জৌলুস নাই, মানে এটা আমি বলবো কম্পারেটিভলি জৌলুস নাই সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন গান বা নাটক ওখানে যেমন আমি মনে করি আমাকে স্ক্রিনে দেখাবে, আমি এরকম হয়ে যাচ্ছি, এটা আউটকামটা কি। তো এটা যখন তাদের আমরা চেষ্টা করি যে ওইভাবে আমি তাদের কাউন্সিল করছি, বলছি, বা আমাকে যখন তারা কাজ করতে দেখছে, তখন তারা আস্তে আস্তে ওটা কেটে যায় যে না ঠিক আছে, আসলে আবৃত্তি নিয়ে যে শুধু আবৃত্তি সেটা না, আমি যদি উপস্থাপনার কথা বলি, আমি যদি বড় হয়ে একজন ভালো অভিনেতা হতে চাই, আমি যদি ভালো একজন শিল্পী হই, যদি নৃত্যশিল্পীও হই, ওর বাইরে যখন আমাকে কথা বলতে হবে এবং আমি যখন মাইক্রোফোনটা আমার সামনে আসবে, আমার কথাটা সুন্দর না হলে কিন্তু দর্শক ওখান থেকে আমার প্রতি যে একটা ফ্যাসিনেশন একটু দূরে সরে যায় কিন্তু খানিকটা। তো তখন তাদেরও মনে হয় যে হ্যাঁ আদতেই তাই। এবং আমার এখনো মনে হয় যে গার্ডিয়ানদের এই জায়গাটা আসলে আমরা এখনো বোঝাবার চেষ্টা করি। যখন বাচ্চারা আসে, আমি অনেক স্টুডেন্ট পেয়েছি, সে একই সাথে নাচ করছে, তারপর হচ্ছে সে আবৃত্তিতে দিয়েছে তার মা, কিছুদিন যাবার পরেই মনে হচ্ছে যে হ্যাঁ আচ্ছা নাচে তো বেশি হাততালি পাওয়া যায়, নাচে বেশি হাততালি পাওয়া যায়। আমার কাছে মনে হয় যে কথা বা শব্দের মাধ্যমে মানুষ একরকম মুগ্ধতা তৈরি করতে পারে, এবং ব্যক্তিত্বের একটি অংশ বলে। হয়তো আমি অফিসেই কাজ করছি, জেনারেল একটা জব আমি করছি, কিন্তু সেখানে আমি যখন প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, সেখানে কিন্তু এই কথা বা শব্দটাই আমার সবথেকে বেশি কাজে লাগছে। 10 জন শিল্পী যদি থাকে, সবাই ভালো হয়, তার মধ্য থেকে ওই ব্যক্তিত্ব এবং কথাটাই আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। একদম। এবং সেই জন্যই হয়তো আমার আজকে অনুষ্ঠান একেবারে শেষ করতে ইচ্ছা করছে না। আমার কাছে মনে হচ্ছে এটার মেয়াদটা যদি আরেকটু বেশি হতো, আরেকটু সময় আমরা কথা বলতে পারতাম, তাহলে ভালো হতো। একেবারে শেষের দিকে চলে এসেছি। খুব সংক্ষেপে একটা ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কাব্যকুহকের বেশ কিছু ভালো ভালো প্রোডাকশনের মধ্যে আপনারা তৈরি করেছেন, সেগুলো সম্পর্কে একটু শুনি ছোট্ট করে। আমাদের উল্লেখযোগ্য প্রোডাকশন ছিল হচ্ছে একটি বাংলাদেশ, এটা আমরা শিল্পকলা একাডেমির মঞ্চে 2বার মঞ্চায়ন করেছি। পরের বার যখন করেছি তখন শিল্পকলা একাডেমি আমাদের সহায়তা করেছে, এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। এটা আমরা বাংলাদেশকে নিয়ে বলেছি, মূল মেসেজ ছিল যে আমরা যে বাংলাদেশ একেবারে আমাদের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24 পর্যন্ত যত কিছুই করি না কেন, জাতিগতভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী, এবং দিন শেষে আমরা একসাথে বসবাস করতে চাই সকল কিছুর ঊর্ধ্বে থেকে। এটাই আমার পরিচয়, একটি বাংলাদেশ। এবং বাংলাদেশটা হচ্ছে
আমাদের মতো যারা জাগ্রত জনতা তাদের। এটাই ছিল মেসেজ। এবং যারাই দেখেছে এটার মধ্যে বাচ্চারা অংশগ্রহণ করেছে। সাধারণত দেখা যায় যে প্রোডাকশনগুলো বড়রাই করে, কিন্তু ওদের কিছু কিছু পার্টে ওরা হচ্ছে এটার সাথে মিশে গেছে। আমরা গল্পটা বলেছি বিভিন্ন কবিতার সংমিশ্রণে আবৃত্তি করে করে। আচ্ছা, এটা বাহ। ছিল মানে আমাদের প্রোডাকশনের একটা বড় অংশ, যে বাচ্চাদেরকে ওর মধ্যে সম্পৃক্ত করা। অনেক অনেক ধন্যবাদ আপু, কথা বলতে খুব ভালো লাগছিল। একেবারে শেষের দিকে আপনার কণ্ঠে আরো একটি আবৃত্তি তো আমরা শুনতেই চাইবো, ছোট্ট করে যদি কোনো কবিতা থাকে। ছোট্ট করে, আমি যেহেতু সময়টা আমাদের খুব বৃষ্টিময় একটা সময়, সবারই হৃদয় সিক্ত, সেরকম পরিচিত একটা কবিতা আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে। শুনি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে বেথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, যে কথা এ জীবনে রহিয়াল গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়। সুন্দর। কবিতাটা কিন্তু আরো দীর্ঘ, শর্ট করে দিলাম আপনাদের। কি সুন্দর এক্সপ্রেশন দিয়ে আপনি বলছিলেন। আমি কবিতাটি শুনবার পাশাপাশি আপনার এক্সপ্রেশনটাও দেখছিলাম, দারুণ। খুব ভালো থাকুন সব সময়। অনেক অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য, আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এনটিভিকে, এনটিভির পরিবারকে এবং কলাকুশলীকে। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে আমাদের অন্যান্য সকল শিল্পের মাঝে এই যে তারা আলাদা করে আবৃত্তি শিল্পী হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এই জায়গাটায় কাজ করার বিষয়গুলো তুলে ধরার একটা সুযোগ করে দিয়েছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবসময়। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।